यह सड़क न तो पहाड़ी धंसान या बाढ़ से क्षतिग्रस्त है, बल्कि नगर परिषद की लापरवाही का शिकार है। नो रोड नो वोट। अब इन बच्चों को बहलाने वाली बातों से काम नहीं चलेगा। सड़क दो वोट लो। लंबे समय से क्षेत्र की उपेक्षा और पिछड़ेपन के खिलाफ जलपाईगुड़ी नगर परिषद के वार्ड नंबर 20 के निवासियों ने सभी लोगों से एकजुट होने का आह्वान किया है। 5 नंबर गुमती से सिंगोबाड़ी तक की जर्जर सड़क के मरम्मत की मांग को लेकर इलाके के लोग आंदोलन कर रहे हैं। देखना होगा प्रशासन इस पर क्या कार्रवाई करता है। আমাদের অবরোধ ঠিক না, আমরা আগামী 26-এর যে বিধানসভা নির্বাচন আছে সেখানে আমরা অংশগ্রহণ করতে চাইছি না, আমরা ভোটদান থেকে বিরত থাকতে চাইছি। এর পেছনে দীর্ঘ কাহিনী আছে, অবহেলা রয়েছে দীর্ঘদিন। একটু পেছনে ফিরে গেলে আমাদের মূল আন্দোলন হচ্ছে আমাদের এই রাস্তা এবং ড্রেন। এই রাস্তা তৈরি হয়েছিল 9-এর দশকে আর কি, 1990-97 এরকম সময়। তো সেই সময় তৈরি পৌরসভার প্রধান নেতায় আমরা রাস্তা পেয়েছি, তার আগে কাঁচা রাস্তা ছিল। তারপরে এই রাস্তা তৈরির পরে এর সাথে একটা মানে হাইড্রেন তৈরি করা হয় প্রশস্ত এবং গভীর। সেই হাইড্রেন তৈরির উদ্দেশ্য ছিল শহরের প্লাবনের অতিরিক্ত জল, জমা জল এদিক দিয়ে নিয়ে পাঙ্গা নদীতে ফেলবে। তো ভালো পরিকল্পনা, কিন্তু পরবর্তীতে দেখা গেল এই জল উল্টো দিকে যাচ্ছে, শহরমুখী হচ্ছে। এবং এই হাইড্রেনটা যে তৈরি করা হচ্ছে তার পাশে মানে দুটো পাশে কোনো রকম মানে কোনো গার্ডওয়ালের ব্যবস্থা নেই, কোনো রকম গার্ডওয়ালের কোনো ব্যবস্থা নেই। তো হচ্ছে কি, বর্ষা অতিপ্লাবন যখন হচ্ছে তখন এগুলো তো জলমগ্ন হচ্ছে, সঙ্গে রাস্তার দুটো পাশ ভেঙে যাচ্ছে। ভাঙতে একটা সময় যে মানে রাস্তাটা ছিল 12 ফিটের, এখন সেই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন 6-7 ফিট। এবার আমরা চাইছি যে রেল আমাদেরকে ভার্বালি পারমিশন দিয়েছে এবং সবাই জানে, প্রশাসনও জানে। রেল থেকে আমি একটু বলে নিই গুরুত্বপূর্ণ কথা, রেল থেকে এসে 2022 সালে একটা আমাদের ওই মুখের মধ্যে একটা কালভার্ট করে দিয়েছে। রেল বলছে এটুকুই আমরা পারবো, এর বাইরে আমরা পারবো না। আপনারা জনপ্রশাসন, স্থানীয় প্রশাসন যারা আছে তাদের দিয়ে রাস্তাটা করিয়ে নেন, এবং ড্রেন যদি হয় ড্রেন করেন, আমাদের কোনো আপত্তি নেই। তাদেরকে আপনারা জানিয়েছিলেন স্থানীয় প্রশাসনকে? স্থানীয় প্রশাসনের মধ্যে আমরা 2018 সালে পৌরসভাকে কি করেছি। মূল আজকের দাবিটা কি সেটা? দাবি তো মানে প্রশাসনের সর্বত্র এবং রেলের জিআরএম, এডিআরএম, ডিভিশনাল ম্যানেজার পর্যন্ত আমরা গিয়েছি। হ্যাঁ, আসামে তার কাছে চিঠি আছে। আমাদের তৎকালীন সাংসদ বিজয়, এখানে কত লোকের মোটামুটি এখানে প্রায় 550-600 লোক এখানে থাকে। এবং এখান দিয়ে দেখবেন ওখানে হরিচাইল্ড স্কুলের স্টুডেন্টরা এদিক দিয়ে যায়, এই রাস্তা দিয়ে চলাফেরা যায়। ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স কিছু ঢোকে না। আমরা বহুবার বলেছি, মানে প্রতিটি ক্ষেত্রে গিয়ে আমরা আমাদের দাবি রেখেছি। কেউ মানে শুধু ভোটের সময় দেখা যায়, তারপর নেই, প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, হয়ে যাবে। রেলের সাথে একটু বসে আমরা চাইছি যে আমাদের জেলা শাসক মহাশয় যদি বসেন, পৌরসভা এবং অন্যান্য যারা জনপ্রতিনিধি আছে, আমাদের সাংসদরা তহবিল জোগাড় করে একটু বড় বাজেটের কাজ যদি করে দেন তাহলে বলবো। আমরা দেখছি শিলিগুড়ি, জলপাইগুড়ি। আপনার নাম বলুন, নাম আর পরিচয়। অভিজিৎ রায়, আমি 20 নম্বর ওয়ার্ড গ্রহণ করা। কেন বলতো শিলিগুড়ি জলপাইগুড়ি वकील को जाति के आधार पर अपमानित करने पर दुर्व्यवहार करने का आरोप जलपाईगुड़ी चाइल्ड वेलफेयर कमेटी CWC के चेयरमैन पर लगा है। जलपाईगुड़ी कोतवाली थाने में रंजीत बर्मन नामक वकील ने शिकायत दर्ज कराई है। हालांकि CWC के चेयरमैन डॉक्टर मान्ना मुखर्जी ने आरोपों से इनकार किया है। उनका पलट आरोप है कि स्वार्थ सिद्धि न होने के कारण झूठा आरोप लगाकर उन्हें बदनाम किया जा रहा है। इस घटना से जलपाईगुड़ी में सनसनी फैल गई है। शिकायतकर्ता वकील रंजीत बर्मन ने बताया कि पेशेवर काम से बीते सोमवार 4 अगस्त को वह CWC कार्यालय गए थे। उस समय चेयरमैन ने उनकी जात का उल्लेख करके अपमानित किया और दुर्व्यवहार करते हुए बाहर निकाल दिया। इसके बाद मंगलवार को वह कुछ अन्य वकीलों के साथ वहां बात करने गए, लेकिन चेयरमैन ने उनके साथ दुर्व्यवहार किया। গত 4/8/2025 তারিখ আমার এক সহকর্মী, জুনিয়র বোন, তার পরিবারের পারিবারিক একটা বিষয় নিয়ে CWC-তে ওরা যায়, এবং যাওয়ার পরে CWC-র যিনি চেয়ারম্যান আছেন ডক্টর মান্নান মুখার্জি ওনার নাম, উনি ওনাদের কোনো কথা শোনেনি এবং ওনাদেরকে চরম অপমান করে বের করে দেয়। ওনারা আমার কাছে আসে এবং আমাকে জানায়। জানানোর পর আমি বললাম, কেন আপনাদের কথা শুনবে না? আপনাদের কথা তো শুনতেও নেই, বাধ্য। পরে আমি ওনাদেরকে নিয়ে আবার CWC-র অফিসে যাই, এবং সেখানে যাওয়ার পর যে
ওখানকার সিডব্লিউসির যে চেয়ারম্যান মান্নান বাবু, উনি আমাকে জিজ্ঞাসা করে যে আপনি কে, আপনার নাম কি। যখন আমি আমার নাম এবং পদবি বলি, উনি আমার পদবি, যেহেতু আমি একজন রাজবংশী এবং বর্মন শোনার সঙ্গে সঙ্গেই উনি রাজবংশী, নিচু জাত, ছোট জাত এই সমস্ত বলে আমাকে অপমান করে এবং ওখানে যারা উপস্থিত ছিল ওই ভিকটিমের পরিবার, তাদের সকলের সামনেই আমাকে অপমান করে এবং আমার যে জুনিয়র কলিগ বোনটি ছিল তার সামনেই আমাকে অপমান করে এবং আমাকে ওখান থেকে রাজবংশী বলে, আমরা নাকি ওই অফিসে যাওয়ার যোগ্য নই এই বলে আমাকে অপমান করে ওখান থেকে বের করে দেয়। পরবর্তীতে আমি ওখান থেকে চরম অপমানিত হয়ে ফিরে আসি এবং আমাকে এও ধমকি দেয় যে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসিকে দিয়ে আমাকে ওখানে অ্যারেস্ট করা হবে। এবং এই সমস্ত বলার পরে আমি চরম অপমানিত বোধ করার পর আমি আমার কর্মস্থলে ফিরে আসি এবং বার অ্যাসোসিয়েশনের সমস্ত সিনিয়র মেম্বারদের এবং সমস্ত সবাইকে আমি জানাই এবং আমাকে বলে যে একটা লিখিত দিতে, আমি এবং লিখিতও দিই এবং সবাই আমার কাছে এই সমস্ত ঘটনা শোনার পর আজকে ওনারা সবাই গেছিল ওনাকে যে আপনি এই ভাইটিকে বার অ্যাসোসিয়েশনের সমস্ত বেশিরভাগ সদস্যরাই ওনার ওখানে যান এবং ওনাকে জিজ্ঞাসা করেন যে এই ভাইটা গ্রাম থেকে আসে, ওনাকে আপনারা রাজবংশী বলে কেন অপমানিত করেছেন। তখন উনি অস্বীকার করেন এবং যারা আমার সঙ্গে আজকে গেছিল তাদেরকেও অপমানিত করে এবং ওখান থেকে বলে যে আপনারা এখান থেকে চলে যান, যা করার আপনারা করে নেন। এবং কি আঘাত পেয়েছেন এই বিষয়ে ঘটনায়? আমি মন থেকে প্রচণ্ড মর্মাহত এবং আমি শুধুমাত্র রাজবংশী হওয়ার দরুন একটা অফিসে গিয়ে এই ধরনের চরমতম অপমান করবে একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষ হিসাবে, এটাতে আমি খুব অসম্মানিত বোধ করছি এবং আমি লজ্জায় অসম্মানে আমি কি করে মুখ দেখাবো এটা এখন আমি ভাবনা চিন্তা করছি। আপনি কি আইনের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, আমি আজকে কোতোয়ালি থানার দ্বারস্থ হলাম এবং কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলাম এবং আমার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা আমার পাশে আছে এবং সবাই আমাকে বলেছেন যে এটা আপনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। কার তরফে আজকে আপনারা থানায় এসেছিলেন? নাম এবং আমার নাম অমল কুমার সরকার, আমি জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। এইরকম একটা ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করবেন, কি চাইছেন? ব্যাপারটা খুব দুঃখজনক। একজন লয়ারকে অপমান করা সমগ্র লয়ার জাতিকেই অপমান করা। আমরা এটা খুব অসম্মান বোধ করছি এবং আমরা থানায় ডায়েরি করলাম। ওনার বিরুদ্ধে যেন উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা হয় সে জন্য আইসিকে বললাম। এখন দেখা যাক কি হয়। এখন একটা ছেলে, অল্প বয়সী ছেলে, তাকে সবচেয়ে বড় কথা তাকে যেটা শুনলাম যে জাতি তুলে গালাগালি করছে, এটা খুব এই যুগে জাতি তুলে গালাগালি এটা আমরা কামনা করি না। এবং আমরা একজন লয়ার হিসাবে আমি বা আমাদের বার অ্যাসোসিয়েশন সবসময় লয়ারদের পাশে থাকবে এবং আজকে যেন এই ছেলেটার একটা কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ছেলেটা যেভাবে অসম্মান বোধ করছে, মানুষের ভাবে আঘাত পেয়েছে, আত্মসম্মানে যেভাবে আঘাত পেয়েছে, হয়তো ওর একটা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্য আমরা খুবই মর্মাহত এবং এই ব্যাপারটা যদি আইসি সাহেব বা আইনগত ব্যবস্থা না নেয় তাহলে খুব দুঃখজনক ঘটনা হবে এবং শাস্তি হয়, হ্যাঁ, কঠোর আমরা সাজা চাই। সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম অমল কুমার সরকার। সিডব্লিউসি ঠিকমতো কাজ করে অনেক কিছুই বলছিলেন, তারপরে জুডিশিয়াল বেঞ্চকে অপমান করতে পারে না, এটা ওনাকে বললাম। আর মেয়েটিকে ছাড়ার ব্যাপারে আমাকে আসতে হবে এবং আমরা একটা ইনভেস্টিগেশন করে নেব বলে তাই চলে যায়। আজকে 50 জন লয়ার আমাদের এখানে আসে, এসে অত্যন্ত আচরণ খারাপ করে এবং বলে তৃণমূল পার্টি আমাকে ওই চেয়ারে বসিয়েছে, আমি অযোগ্য লোক। মার মূর্তি ধাক্কাধাক্কির মতো অবস্থা। আমার কেসও ছিল আজকে প্রচুর, তারপর থানাতেও জানাতে পারিনি। হ্যাঁ, তারপরে তো ওরা তো আর এইভাবে তো আর কেস দিতে পারে না। গিয়ে ওরকম একটা আমি শুনলাম, আমাকে বলছে, শুনলাম আমি যে এরকম একটা রাজবংশী সম্পর্কে কোনো মতলবই নাই, ওটা তো আমার কোনো কিছু হিসাবেই নেই। কে রাজবংশী, কেউ কিছু করেছে বা কি করেছে, রাজবংশী সম্পর্কে কোনো কথাই নাই, কোনো কিছু মন্তব্য নাই, ওটা কোনো হিসাবেই নেই। ওটা কেন করতে যাবো?
ওটা তো কোনো মতলবই নেই। রাজবংশী সম্প্রদায় কি করলো আমার? এবার যেহেতু একটা আইনি পদক্ষেপ ওই দিক থেকে নেওয়া হয়েছে, আপনি এবার কি পদক্ষেপ নেবেন? আমি আমার যে উপর মহলে আমি এগুলো জানাবো। আচ্ছা, আর এই যে একটা বললেন যে ওখানে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল আপনার দপ্তরে, খুব খারাপ, তার ফুটেজ আছে, মানে ওরা যে ঢুকেছিল, কতজন ঢুকেছিল তার গেটে ফুটেজ আছে। আর আমাদের ভিতরে কোনো সিসিটিভি নাই। এত মানে চিৎকার চেঁচামেচি এবং অ্যাসল্ট আমাদের জুডিশিয়াল বেঞ্চে এসে আমাদের মেম্বাররা সব সাক্ষী আছে। সেক্ষেত্রে আপনি কি কোনো থানায় অভিযোগ জানাবেন বা আইনি কোনো পদক্ষেপ? আমি এখনো পর্যন্ত করিনি তো, আমি তো জানিই না। হ্যাঁ, আমি নিশ্চয় করবো। তার মানে ওনারা যে অভিযোগটা তুলছেন, অভিযোগপত্র যেটা লিখেছেন সেটা ভিত্তিহীন, সম্পূর্ণ 100% ফলস, মিথ্যা। ওগুলো কোথায় সাজানো, আমাকে ভাসানো চক্র। এটা করার কোনো উদ্দেশ্য? ওদের স্বার্থসিদ্ধি হচ্ছে না। আমি ওদের মেয়েকে চাই, ওরা বরাবরই উকিল আসে এখানে, উকিলের হাতে আমাদের ভিকটিমকে ছেড়ে দিতে হবে, ওরা আসে, এটাই ওদের উদ্দেশ্য। কারণ আমরা সিডব্লিউসি তে উকিল আসবে, উকিল এসে আমাদের ভিকটিমকে ছাড়াবে, এটাই ওদের উদ্দেশ্য। এটা তো নিয়ম নয় বোধহয়। আমি তো ওটাই বলেছি যে আমাদের তো এখানে কেয়ার এন্ড প্রোটেকশন আমরা দেখি, এখানে তো আইনি প্রসেস কোনো কিছু না। এখানে ভিকটিমসকে কাউন্সিলিং হয় এবং সে ছাড়া পেয়ে যাবে, এটা নর্মাল প্রসেস। এখানে কোনো কষ্টের কোনো ব্যাপার নাই। ওদের উদ্দেশ্য সফল না হলে যে কোনো ভাবে আমাকে হেনস্থা করবে। মানে আপনাকে হ্যারাস করে উদ্দেশ্য? হ্যাঁ, আমাকে না, আমাদেরকে, সিডব্লিউসি কে। আচ্ছা, এবং আমাকে তৃণমূল পার্টি এই চেয়ারে বসিয়েছে, আমি অযোগ্য, এটা ওদের বক্তব্য, এটা বলে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, মানে প্রকান্তরে আপনাকে অপমানই করেছে ওরা, গায়ে ধাক্কাধাক্কি। আচ্ছা, গায়ে ধাক্কাধাক্কি করে গেছে আমাকে। আচ্ছা, আপনি যদি কোনো লিগ্যাল অ্যাকশন নেন তাহলে একটু কাইন্ডলি জানাবেন। না, আমি আমার এডিএম কে সব জানিয়েছি, বিভিন্ন মহলে এসপি কে জানিয়েছি। এসপি, আমি তো শিলিগুড়িতে আছি, আমার তো বেঞ্চ নাই, সবাইকে এখন সিগনেচার করাতে হবে। আমি এফআইআরটা করবো কি করে? এত রাত্রে আমি আসলাম শিলিগুড়িতে। বুঝতে পেরেছি। আমি শিলিগুড়ি থেকে যাতায়াত করি। এসপি কে জানিয়েছি, আইসি কে জানিয়েছি ফোনে। না, তাহলে সেই ক্ষেত্রে এরকম যদি একটা পরিবেশ হয়ে থাকে, আপনাকে তো ধরুন কালকে পরশু আবার আসতেই হবে দপ্তরে আপনার, সেক্ষেত্রে কি কোনো একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে কাজ করতে গিয়ে? পরিবেশ খুব ভয় পাচ্ছি, আমাকে যে কোনো সময় আমাকে হ্যারাস করতে পারে। আমাকে না, আমাকে তো করছে, আর যেহেতু চেয়ারপারসন আমি। আচ্ছা, সেই বিষয়টা নিশ্চয়ই যারা এই ধরনের আমার উপরে ফলস অ্যালিগেশন দিতে পারে, তারা যে কোনো কিছুই করতে পারে। আচ্ছা, এবার যদি আপনি তৃণমূল পার্টি এই চেয়ারে বসিয়ে বলছি, আপনি যদি আগামীকালও কোনো অ্যাকশন নেন, লিগ্যাল কোনো অ্যাকশন, তাহলে একটু কাইন্ডলি একটু জানাবেন। ঠিক আছে। एक शिक्षा संस्थान की दुर्दशा की तस्वीर। चरम अव्यवस्था से मुंह मोड़ रहे अभिभावक। आंधी में पेड़ गिरने से क्लासरूम की टीन की छत टूट गई। 1 साल से अधिक बीत जाने के बाद भी उसकी मरम्मत नहीं हुई। टूटी हुई स्कूल की दीवार और स्कूल के परिसर के अंदर पड़ी शराब की बोतलें चरम बुनियादी ढांचे की कमी या तस्वीर है। जलपाईगुड़ी बेलाकोबा CS2 प्राथमिक विद्यालय की स्कूल की इस हालत के कारण अभिभावक अपने बच्चे को यहाँ से हटा रहे हैं। जलपाईगुड़ी जिले के राजगंज ब्लॉक में स्थित बेलाकोबा CS2 प्राथमिक विद्यालय कभी इस स्कूल में छात्रों की संख्या 100 के करीब थी, लेकिन अब घटकर केवल 23 रह गई है। आरोप है कि इसके पीछे स्कूल की अव्यवस्था और बुनियादी ढांचे की कमी जिम्मेदार है। पिछले साल काल बैशाखी तूफान में पेड़ गिरने से स्कूल के 2 क्लासरूम पूरी तरह क्षतिग्रस्त हो गए थे। 1.5 साल से अधिक का समय बीत जाने के बाद भी मरम्मत का नामो निशान नहीं है। नतीजतन इस समय एक ही क्लासरूम में पहली, दूसरी, तीसरी और चौथी कक्षा की पढ़ाई चल रही है। स्कूल की सीमा दीवार भी क्षतिग्रस्त है, जिसके कारण शाम होते ही स्कूल परिसर में असामाजिक गतिविधियां होने का आरोप है। कई बार उच्च अधिकारियों को सूचित करने के बावजूद समाधान नहीं मिलता। ऐसे में शिक्षकों को मजबूरी में अव्यवस्था के बीच ही स्कूल चलाना पड़ रहा है। इस स्थिति में अपने बच्चों के भविष्य को देखते हुए अभिभावक स्कूल से मुंह मोड़ रहे हैं। दूसरी ओर स्कूल की प्रधान शिक्षिका ने समस्या को स्वीकार किया है। उनका कहना है कि अगर जल्दी समाधान नहीं हुआ तो छात्रों की संख्या और घट जाएगी। इस समस्या को लेकर प्राथमिक शिक्षा संसद के चेयरमैन ने आश्वासन दिया है कि वहीं वो इस स्कूल की हालत की तुलना कर भाजपा राज्य सरकार पर राज्य की शिक्षा व्यवस्था को लेकर आरोप लगा रही है। कुल मिलाकर कहीं सरकारी पैसे लाखों करोड़ों में बर्बाद हो रहे हैं तो कई मामूली मांग भी पूरी नहीं हो रही है। राज्य सरकार जिसका ज्वलंत उदाहरण है बेलाकोबा CS2 प्राथमिक विद्यालय।
আপনার নাম? প্রিয়া ভৌমিক। আপনার কে স্কুলে পড়ে? আমার মেয়ে পড়ে স্কুলে। কি বলবেন এই যে স্কুলের খুব সমস্যা? স্কুলের সমস্যা তো অনেক সমস্যাই আছে। এই স্কুলে প্রথমত আমার মেয়েকে দিতে চাইনি, একমাত্র টিচারদের কথাতেই এই স্কুলে দেওয়া হয়েছে। স্কুলটা যেরকম হোক, টিচারদের পড়াশোনা ভালো, গাইড ভালো ওনাদের, কিন্তু স্কুলে একটা রুম এখানে নষ্ট হয়ে পড়ে আছে, চাল টাল নেই। আর একটা রুমের ভেতরে বাচ্চাগুলো বসে, কয়েকটা বেঞ্চ একই ক্লাসে 1, 2, 3, 4 সব বসে, তখন ওদের আলাদা আলাদা কোনো সুবিধা। আর মেন যেটা প্রবলেম, পেছনে ওয়ালটা ভাঙা। এখন বাচ্চা কাচ্চা দিদিমণি হয়তো মনস্ক থাকলো, বাচ্চা কাচ্চা বের হয়ে যেতে পারে বা ওদিকে আসতেও পারে, অসুবিধা হয় না। নিরাপত্তার দিক থেকে কোথাও একটা নিরাপত্তার দিক থেকে একটু অসুবিধা আছে। তাছাড়া এমনি স্কুলে টিচারদের নিয়ে কোনো প্রবলেম নেই। স্টুডেন্ট সংখ্যা কি দিন দিন? স্টুডেন্ট সংখ্যা তো দিন দিন বেলাগোলার মধ্যে যদি বলি, এটা কমতেছে। কি কারণে? এইসব কারণেই কমতেছে। এই পরিকাঠামো, এই পরিকাঠামো একটা রুমের মধ্যে সবাইকে বসাচ্ছে। মেন প্রবলেম এটা। আজকে আমি একটা স্কুলে দিতে যাবো, 1, 2 আলাদা আলাদা রুম যদি না থাকে, বাচ্চাগুলো কী করে পড়বে? 1 ক্লাসে পড়া 2 দেখছে, 2 ক্লাসে পড়া 1, ওদের মনো এটা থাকতেছে না এক জায়গায়। আপনারা কি চাচ্ছেন? চাচ্ছে যে এই স্কুলে এক একটা করে আলাদা আলাদা রুম করা হোক, বেশি তো না, 1, 2, 3, 4 একটা রুম আছে, আরও 3টা রুম করা হোক। আর মেন যেটা প্রবলেম, ওখানে হলো একটা রুম আছে, ওটা হলো উপরে চালটা ভাঙা আছে, ওটা একটু ঠিকঠাক করলে বাচ্চাগুলো ওখানেও বসতে পারে। আর পেছনে যে ওয়ালটা, এটা একটু ব্যবস্থা করি। ম্যাডামরা বলছে, এটাকে কমপ্লেন করছে, মানে মেন সমস্যাগুলো যাতে সমস্যাগুলো সমাধান করলে স্কুলে বাচ্চাও আস্তে আস্তে পাবে, সব ঠিকঠাক। আপনার নাম? প্রিয়া ভৌমিক। নাম? বাবলি সরকার। আপনার সন্তান স্কুলে পড়ে? হ্যাঁ। কোন ক্লাসে পড়ে? 2-এ। এই যে দেখতে পাচ্ছেন স্কুলের একটা পরিকাঠামোহীন, চাল ভাঙা, দেওয়াল ভাঙা, স্টুডেন্টের সংখ্যা দিন দিন কমছে, এর মধ্যে দিয়েও এই স্কুলে সন্তানকে পড়াচ্ছেন, মানে কি বিষয়ে, কি সমস্যা নেই, কি বলবেন? সমস্যা তো অনেকই আছে। এখন দেখেন স্কুলের একটা ঘর ভাঙা, সব ছাত্রদের মানে 1, 2, 3, 4 সবাইকে এক ঘরেই পড়াচ্ছে, তো আলাদা আলাদা ঘরের তো দরকার। তারপরে পিছনে একটা দেওয়াল ভাঙা আছে, এই নিয়ে টিচাররা কমপ্লেন করেছিল, তো কোনো কিছু এখনো সরকার থেকে হয় নাই। কোথাও কি মনে হচ্ছে যে সন্তানরা একটা সমস্যার মধ্যে দিয়ে স্কুলের মধ্যে? সমস্যা তো একটা আছেই, কারণ আলাদা আলাদা হলে পরে ভালো হয় না, ওদের বসতে অসুবিধা হয় অনেক সময়। তারপর বেঞ্চ নিয়েও টানাটানি লাগে, তো আলাদা আলাদা রুম হলে আলাদা আলাদা বেঞ্চ হবে। স্টুডেন্টদের সংখ্যা কি এই স্কুলে কি কমছে নাকি? হ্যাঁ, দিন দিন কমছে। কোথাও মনে করছেন যে এইসব কারণের জন্য কমছে? তো এইসব বাড়ানোর তো ইচ্ছে আছে, তাহলে স্কুলটা ভালো হবে, আরও লোকজন আসবে, এরকম হলে তো ভালো লাগে। স্কুলে হইচই না হইলে, ছাত্র বেশি না থাকলে ভালো লাগে। আপনার নাম? বাবলি সরকার।